স্বাগত সবাইকে। দেখছেন আমাদের নিয়মিত অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল ফেরদৌসী। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971-এর এই দিনে বাঙালি বুদ্ধিজীবী নিধনের ঘটনা আমাদের ইতিহাসের এক কালো অধ্যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতি গঠনে যাঁদের ভূমিকা এবং প্রয়োজন ছিল সব থেকে বেশি, তাঁদের হারানোর দিনটি শোক আর বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতেই কিছুটা ভিন্নতা আনা হয়েছে আমাদের আজকের আয়োজনে। আজ শুনব দেশের মেধাবী দুই সূর্য সন্তানের স্মৃতিকথা। আজ আমার সাথে স্টুডিওতে আছেন শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছেলে জাহিদ রেজা নূর এবং শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আব্দুল আলিম চৌধুরীর মেয়ে ডাক্তার নুজাত চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে। আমি প্রথমে জাহিদ ভাইয়ের কাছে যাই। জাহিদ ভাই, 1971-এর 14 ডিসেম্বর এবং আজ 1914 সালের 14 ডিসেম্বর, এই যে দীর্ঘ 43 বছর, এই 43 বছরে ক্ষোভ, যন্ত্রণা সবকিছু ছাপিয়ে আমরা আসলে শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারের একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছি। একজনের বিচার পেয়েছি, অন্যগুলি চূড়ান্ত পর্যায়ে আছে। সব মিলিয়ে শহীদ পরিবারের পক্ষ থেকে আপনি আমাকে বলবেন যে আপনাদের এখনকার অনুভূতি, এই 14 ডিসেম্বর অনুভূতিটা আসলে কি? 14 ডিসেম্বর তো প্রতি বছরই আসে, এবারও সেরকমভাবেই এসেছে। কিন্তু ওই আপনি যে কথাটা বললেন যে খানিকটা ভিন্ন এদিক থেকে যে একটা রায় কার্যকর হয়েছে, একটা ফাঁসি হয়েছে এবং বেশ কিছু রায়ও হয়ে গেছে, কিছু আপিলে আছে। অর্থাৎ যে জায়গাটায় থমকে দাঁড়িয়েছিল ইতিহাস, এগুচ্ছিল না, সেই মানে বরফটা গলেছে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অপরাধ যারা করেছিল, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল, 30 লাখ মানুষের হত্যার সঙ্গে যারা যুক্ত ছিল, তাদের পাপের শাস্তি হচ্ছে। এই জায়গায় একটা অনেক বড় রিলিফ, একটা স্বস্তির জায়গায় আমরা পৌঁছেছি। অর্থাৎ এই 2014 সালের যে শহীদ বুদ্ধিজীবী দিবস, এ সময় আমরা ভাবতে পারছি যে আমাদের সামনে তাকাবার সময় হয়েছে, পেছনের জঞ্জাল সাফ হওয়া শুরু হয়েছে। এবার আমরা সবাই মিলে সামনের দিকে তাকাতে পারবো। আপনার কাছে জানতে চাইবো যে আমাদের এই 14 ডিসেম্বর আসলে অন্যরকম কিনা আপনার কাছে? এই 14 ডিসেম্বর খালি না, আমি বলতে পারি মোটামুটি 2010 থেকে যখন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন শুরু হলো, বিচার প্রক্রিয়া শুরু হলো, তার আগে যদি আপনি আমাকে 14 ডিসেম্বরে, তো আমরা ছোটকাল থেকে তো আসলে বলি, আমাদেরকে জিজ্ঞেস করা হয় কেমন লাগে, ততগুলো বছর কিন্তু 43টা বছর, মানে 39টা বছর, মানে যুদ্ধাপরাধী বিচার শুরু হওয়ার আগ পর্যন্ত ডিসেম্বর এমনিতেই কিন্তু খুব কষ্টদায়ক সময় আমাদের। কারণ আমরা মানে ডিসেম্বর আসলেই কিন্তু না একটা অন্যরকম একটা অস্থিরতা হতে থাকে। হ্যাঁ, আর এই যে যখন ওনার 10-12 দিকে ওনাদের, এই 14-15 দিকে আমাদের, মানে 15ই ডিসেম্বর আমার বাবাকে নিয়ে গেছে, 16 তারিখ ভোরে আমরা ভাবি যে হয়তো বাবাকে মেরেছে। আমি এটা বলতে পারবো না যে আমার এখনো 15 তারিখ বিকাল থেকে 16 তারিখ ভোর পর্যন্ত কেমন যায়। এবং 16 তারিখ ভোর হলে আমার খুব একটা শান্তির নিঃশ্বাস পড়ে যে যাক, মানে টর্চারটা শেষ, মানে এরকম একটা অবস্থা। ছোটকাল থেকে মনে হতো যাক টর্চারটা শেষ। কত বছর আগের কথা না, 43 বছর আগের কথা, 40 বছর আগের কথা। কিন্তু আমার তারপরেও প্রতি 16 ডিসেম্বর ভোরবেলা মনে হয় যে যাক টর্চারটা শেষ, এরকম। তো কষ্টটা কিন্তু আমি বলতে পারবো না। আরেকটা জিনিস দেখেন যে এত বড় একটা অপরাধ হলো, তার কোনো বিচার হয়নি। বিচার তো হয়নি, বরং আমাদের বাবাদের খুনিদেরকে মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি করা হলো। শুধু কিন্তু বাবাকে হারানোর ক্ষোভটা না, দুঃখ, আমার হতাশা, আমার শূন্যতা, এটা ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কথাই কখনো বলি না। কিন্তু এই যে একটা রাষ্ট্রীয়ভাবে, মানে সরকারি পর্যায় থেকে বিরুদ্ধচারণ করা, যে আদর্শের জন্য বাবারা মারা গেল, বাংলাদেশকে দেখা একটা মিনি পাকিস্তান, আমাদের বাবাদের মানে খুনিদেরকে দেখা সরকারি বিভিন্ন পদে তারা ফ্ল্যাগ উড়িয়ে যাচ্ছে। এই তো 96 এই মানে সরকার পরিবর্তনের আগের সরকারের সময়ও তো নিজামী মুজাহিদ ছিল মন্ত্রী। হ্যাঁ, সুতরাং খালি যে দুঃখবোধ তা না, না পাওয়ার পারিবারিকভাবেও তো অনেক ধরনের চাপ আপনার বিভিন্ন, অবশ্যই এটা তো বলার বাইরে যে মানে প্রত্যেকটা পরিবার হারানো। হ্যাঁ, অবশ্যই আমার মার চাকরি হারানো তো একটা আছে। এটা আপনি যদি দেখেন একেবারে সিরিয়ালি পারসিকিউট করা হয়েছে 75 পরবর্তী প্রত্যেকটা পরিবারকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, এবং এখনো কিন্তু আমরা হুমকি ধামকি খেয়েই যাচ্ছি। সেটা তো অন্য কথা। কিন্তু আমি বলছিলাম যে ব্যক্তিগত দুঃখের সাথে এই যে একটা হতাশা, আদর্শের ভুলুণ্ঠিত আদর্শকে দেখার যে একটা ক্ষোভ, মানে সুতরাং রাগ, অভিমান,
কথা বলবো না, দেশের সাথে অভিমান, সবার সাথে অভিমান। কিন্তু এই যে যুদ্ধাপরাধ বিচারটা শুরু হওয়ার পরে কত ধরনের কথা আমাদেরকে বলা হয়েছে, আমরাও কত ধরনের কথা সরকারকে বলেছি, হ্যাঁ তোমাদেরকে ব্যবহার করছে, আমরা বলেছি যে আদৌ করবে কিনা সন্দেহ। হ্যাঁ, কিন্তু দেখেন আজকে শুধু বিচার ট্রাইব্যুনাল হয়েছে তা না, বিচার হয়েছে, বিচারের রায় কার্যকর হয়েছে। যেদিন কাদের মোল্লার ফাঁসি হলো, কাদের মোল্লা কিন্তু একজন ধর্ষক ছিল, এটা ভুলে গেলে চলবে না। তার ধর্ষিত নারী কিন্তু মানে ট্রায়ালে কিন্তু সে নিজে সাক্ষ্য দিয়েছে। সুতরাং মানে আমার খালি মনে হচ্ছে অন্তত একটা ধর্ষিত মা আজকে দেখলো যে না, তার সন্তানরা তার ধর্ষকের ফাঁসি দিয়েছে। সুতরাং আজকের দিন, আজকের এই কয়টা, এই যে যুদ্ধাপরাধ বিচার শুরু হওয়ার পর থেকে এই ডিসেম্বরগুলা, আমি বলবো আমার দুটা ফিলিংস। দুঃখবোধ কখনো যাবে না, হ্যাঁ, এটা আমি জানি যে আই এম কনডেম টু ডাই উইথ ইট, এটা আমার জন্মের আজন্ম কপাল আর কি, কিছু বলার নাই। হ্যাঁ, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখন আসলে সমস্ত দুঃখের সাথে, না পাওয়ার সাথে, অভিমানের সাথে কিন্তু আমি এক কথাই বলি, বাংলাদেশ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আমি বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে কৃতজ্ঞ, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, এই সরকারের কাছে কৃতজ্ঞ। এবং এই দেশের মানুষ কিরকম দেখেন, জামাত যুদ্ধাপরাধের বিচার ঠেকানোর জন্য কি পরিমাণ রক্তপাত করলো, কিন্তু একটা মানুষ কোনোদিন আমাদের দিকে আঙুল তুলে বলেনি যে যুদ্ধাপরাধের বিচার করতে হবে না। শুধুমাত্র জামাত আর মৌনভাবে বিএনপি তাদেরকে সাপোর্ট দিচ্ছে। এছাড়া প্রতিটি জনসাধারণ, আমরা তো রাস্তাঘাটে, চায়ের দোকানে যান, সবাই আমাদেরকে সমর্থন করে। এবং যেটা আরো ভালো লাগে যে তরুণরা কিন্তু এখন ওদের চোখে পানি আসে। আপনি আমার সাথে কথা বলেন, আমি দেখি আপনার চোখে পানি আসে। তো এই জিনিসটা ছিল না, আমরা এটা আগে পাইনি। এই যে সম্মানবোধ অনেকটা ফিরে পাওয়ার মতো, মানে আমার মাকে ফিরে, নতুন করে মাকে ফিরে পাওয়ার মতো। সুতরাং আমি কৃতজ্ঞ এবং অসম্ভব আশাবাদী। আমি আশাবাদী যে দেশ সঠিক পথে আগাচ্ছে। আমি আরো আশাবাদী যদি কোনোদিনও ভুল পথে নেওয়ার চেষ্টা হয়। আমি তরুণ প্রজন্মকে শাহবাগের রাস্তায় দেখেছি, আমি দেখেছি না খেয়ে না ঘুমিয়ে কিভাবে তারা স্লোগান দিচ্ছে। সব শ্রেণীর মানুষ, সব শ্রেণীর মানুষ। তবে আমি আশাবাদী তরুণদের জন্য। আমি দেখেছি কিভাবে ওদের মধ্যে দেশপ্রেম জ্বলছে, এই জন্য আমি অনেক আশাবাদী। আমরা জাহিদ ভাই, একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে যেটা আমার মনে হয় যে আপনারা হয়তো একমত হবেন বিষয়টির সাথে, যে আমাদের বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধিজীবী, আমাদের শিক্ষাবিদ থেকে শুরু করে চিকিৎসক, সাংবাদিক, সব শিল্পী, সবখানে আমাদের শহীদ বুদ্ধিজীবী সবার অবদান ছিল, যাদের কিন্তু আমরা একটা আরো সুন্দর, আরো সমৃদ্ধ দেশ গড়তে পারতাম। তাদের যে এই যে অনুপস্থিতি এবং দেশের জন্য এই যে আত্মত্যাগ, সেই জায়গাটিকে আসলে আমরা লালন করতে পারছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। শাহবাগ আমাদের একটা উদাহরণ, কিন্তু এর পরে যে তাদের জন্য স্মৃতি সংগ্রহশালা, সিনেমা, নাটক, বই, এই জায়গাগুলিতে আসলে কি আমাদের কি করা উচিত আসলে, এ বিষয়ে আমরা জানবো, তবে একটা বিরতির পর। মাত্র 40 সেকেন্ড একটা বিরতিতে যাচ্ছে, আশা করছি আমাদের ছেড়ে যাবেন না। দেখছেন বাংলাদেশ এখন, যাদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে আমাদের এই প্রিয় বাংলাদেশ, প্রিয় লাল সবুজের পতাকা। আমরা শুনছি সেই শহীদদের স্মৃতি কথা। আমরা শুনছিলাম নুসরাত আপার কাছে এবং আপনার কাছে। আমরা সেই বাবা সিরাজউদ্দিন হোসেন এবং বাবা ডক্টর আলিমের গল্প শুনতে চাইবো, কিন্তু তার আগে আমি জানতে চাইবো, প্রথমে জাহিদ ভাই, তারপর নুসরাত আপার কাছে, যে শহীদদের জন্য আসলে আমরা কি করছি, শহীদদের অনুপ্রেরণা, তাদের স্মৃতি বহনের জন্য আমরা আসলে কতটুকু করতে পারছি? আপনারা তো এখনো বিভিন্ন সংগঠনের কাজ করছেন, লড়ছেন, এই জায়গাটাতে একটু বলবেন আমাকে। কি করতে পারছি বা কি করব সেটা তো পরের কথা। আমাদের জাদুঘরে প্রায় সব শহীদদের, শহীদ বুদ্ধিজীবীদের কিছু না কিছু আছে, যেগুলো দেখে আমি নিজে গিয়েছিলাম দেখতে। মানে এমনিতে তো যাই মুক্তিযুদ্ধ জাদুঘর কিংবা জাতীয় জাদুঘর, তো সেখানে যাওয়ার পর যে ডায়েরি দেখেছি, কারো হারমোনিয়াম দেখেছি, কারো জামা কাপড় দেখেছি, তাতে ওই আশপাশে যারা ছিল, যে ছেলে মেয়েরা, নতুন প্রজন্মের ছেলে মেয়েরা, এমনকি শিশুরা, তারাও যখন খুব মনোযোগ দিয়ে দেখছে, কোনো একটা ভাঙা বাইনোকুলার দেখছে এবং বলছে এটা 71-এ বাইনোকুলার, এই যে এই বোধটা যখন জেগে ওঠে, তখন কিন্তু আমাদের যে রক্তের স্রোত, সেই স্রোতের সাথে সেই স্রোতটা মিলে যায় বলে আমার মনে হয়। এখন আমরা কিন্তু আমাদের পোশাকে,
আমাদের যেমন এখনকার ট্রেন্ড হচ্ছে টি শার্ট ছেলেদের পরার না, তো সেখানে কিন্তু ওই 52-র 21শে ফেব্রুয়ারির যে বর্ণমালা সেই জিনিসটা কিন্তু এসেছে। এবং এমন চাদরও আমি দেখেছি যেখানে বাংলাদেশের সব নদীর নাম লেখা। আমি নদী বা বর্ণমালার কথা বলছি এই জন্য যে এগুলো ছাড়া তো বাংলাদেশ হয়নি, বা একটা ভাষার প্রশ্নেই যে আন্দোলনটা জেগে উঠেছিল সেটাই এক সময় দেশে এসে ভিড়ল, ঠেকল। ফলে 52 থেকে 71কে কোনোভাবেই বিচ্ছিন্ন করে দেখা যাবে না। নতুন প্রজন্মের কথা নুজহাত বলছিল যে ওদের প্রতি ভীষণ রকম আশাবাদ ওর আছে, আমি ওর সঙ্গে একমত। তো যে স্মার্টফোন অথবা ফেসবুক আমরা অনেক সময় মনে করি এগুলোর মাধ্যমে আরও বকে যাচ্ছে এখনকার তারুণ্য। এটা আপনি দেখবেন যে বিশ্বের ইতিহাস ঘাটলেই দেখা যাবে যে প্রতিটা যুগেই নতুন যারা এসেছে তাদের প্রতি যারা পুরনো তারা সবসময় বলেছে যে এরা বকে যাওয়া প্রজন্ম। এটা কিন্তু আজকের কথা না, সেই ইতিহাস যখন থেকে আমরা জানি তখন থেকে এটা হয়ে এসছে। এবং তরুণরাই কিন্তু তাদের গতি দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে, তাদের এই রক্তের চঞ্চলতা দিয়েই পরিবর্তন করেছে সমস্ত মানে পৃথিবীর ইতিহাস। সেটা রেনেসার সময় বলেন, সেটা ক্লাসিসিজমের চেঞ্জের সময়টায় বলেন, শিল্প বিপ্লবের সময় বলেন, সব সময়। তো বাংলাদেশে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি, এই সংরক্ষণ করাটা খুব সহজ নয় এই কারণে যে সংস্কৃতির সঙ্গে অন্য সব কিছুর যে একটা মেলবন্ধন হওয়া উচিত সেটা ঠিকভাবে ঘটছে কিনা সেটা আমাদের দেখতে হবে। আপনারা টেলিভিশনে কিংবা আমরা পত্র পত্রিকায় কাজ করতে গিয়ে অনেক সময় ধাক্কা খাই যে অনেক কিছু গোঁজামিল আমরা দেখতে পাই। যখন আমরা কাজ করি তখনও কিন্তু বুঝতে পারি যে অনেক গোঁজামিলের উপর গড়ে উঠেছে আমাদের এই শিক্ষাটা। সেই জায়গাগুলোর যে শূন্যতাগুলো আছে সেটা যদি পূরণ করা যায় তাহলে দেখা যাবে যে একদিন সত্যি সত্যি আমরা এই জায়গা থেকে বেরোতে পারছি। আর একটা কথা বলি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে জোর করে কিছু শেখানো যাবে না। অর্থাৎ পাঠ্যপুস্তকে আছে যে এই 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 এবং সেটা তোতা পাখির মতো পড়বে এবং হবে, তাহলে হবে না। যে মা তার শিশুকে বলছে বা যে বাবা তার শিশুকে বলছে যে হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ মানে 30 লক্ষ মানুষ যারা আত্মদান করেছে, এবং এই সব কটা জানালা খুলে দাও না এই গানটাও এর সঙ্গে সঙ্গে চলে আসে। অর্থাৎ একটা ভিজুয়ালি অথবা একটা মানবিক জায়গা থেকে যদি দেখা হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি সেটাকে রাখা যায়, আমি কিন্তু সচেতনভাবে বলছি না, একদম অবচেতন থেকেই আসতে হবে। যদি সেটা আসে তাহলে এই স্মৃতি ঠিকই মানুষ পাবে, বই নেবে। আমরা 14 ডিসেম্বর আসলে প্রথম প্রহরে যে রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবার আয়োজন করা হয়েছে সেটি আমরা একটু দেখে আসি। রাজধানীর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় আছেন সহকর্মী খালিদ আরাফাত, সরাসরি তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। খালিদ, আজকের আয়োজনটা একটু আমরা ছবিতে দেখতে চাই যে কি আয়োজন, আমাদের কেউ দেখান। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন যে আমি স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে আছি। রায়ের